দেশের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস পিলখানা হত্যাকাণ্ড, বললেন প্রধানমন্ত্রী। তদন্ত রিপোর্ট প্রকাশের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। শহীদদের সমাধিতে রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধা। নতুন আইজিপিকে র্যাঙ্ক ব্যাজ পড়ালেন প্রধানমন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশনা। সংখ্যাগরিষ্ঠ ভোটে নয়, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করেছে বিএনপি। জামাত আমিরের মন্তব্য, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসনের দাবি নাহিদের। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া হলো আহসান এইচ মনসুরকে, নিয়োগ পেলেন মুস্তাকুর রহমান। নিয়োগকে স্বাভাবিক প্রক্রিয়া বললেন অর্থমন্ত্রী। অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, নাশকতার আশঙ্কা দেখছে না পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানার মর্মান্তিক ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় জাতীয় নিরাপত্তা কাঠামোর দুর্বলতা ফুটে ওঠে বলেও জানান তিনি। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক, সময়োপযোগী ও শক্তিশালী করার কথা বলেন প্রধানমন্ত্রী। এদিকে পিলখানার তদন্ত কমিশনের রিপোর্টের প্রকাশযোগ্য অংশ জনসম্মুখে তুলে ধরা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। 2009 সালের বিভীষিকাময় ঘটনায় 57 জন মেধাবী ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সহ 74 জনের স্মরণে এই আয়োজন। অনুষ্ঠানে শহীদ সেনা পরিবারের সদস্যরা তাদের প্রিয়জন হারানোর বেদনা বিধুর অধ্যায়ের কথাগুলো বলছিলেন। গেজেটে 57 জনের নাম শহীদ আকারে প্রকাশের পাশাপাশি তদন্ত রিপোর্ট জনসম্মুখে আনার দাবি ছিল শহীদ পরিবারের সদস্যদের। গত 17 বছর আমরা বারবার আশা করেছি, বারবার আশাহত হয়েছি, কিন্তু এবার আর আশাহত হতে চাই না। আমরা মনে করি যে 95% কাজ শেষ, কেবলমাত্র 5% এই রিপোর্টের সকলকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। বিডিআর হত্যাকাণ্ডর যারা মূল ষড়যন্ত্রকারী বা হত্যার নির্দেশদাতা, তাদের এ দেশের মাটিতে প্রসিকিউশনের আওতায় আনা হোক। পিলখানার হত্যাকাণ্ডকে ইতিহাসের নজিরবিহীন ঘটনা উল্লেখ করে শহীদ পরিবারের পাশে সবসময় থাকার অঙ্গীকার করেন সেনাপ্রধান। পিলখানার ঘটনার তদন্ত কমিশনের রিপোর্ট জনসম্মুখে প্রকাশের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের জাতীয় জীবনে যেন 2009 সালের 25 ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। কমিশনের রিপোর্ট দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী এহেন কাজের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। হত্যাকারীদের সমর্থনে মিছিল করা থেকে শুরু করে তাদের খাদ্য সরবরাহ করা এবং পালানোর কাজে সহায়তাকারী আওয়ামী লীগের কর্মীবৃন্দ সবাই ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের পরিকল্পনা বাস্তবায়নে সকল প্রকার সহায়তা প্রদান করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্ব নষ্ট করার অপপ্রয়াস। শহীদ সেনা পরিবারের সদস্যদের পাশে থাকার কথা বলেন প্রধানমন্ত্রী। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময়োপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। একই সাথে শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি আমরা এরই মধ্যে ব্যক্ত করেছি। ইফতারের আগে শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এর আগে সকালে জাতীয় শহীদ সেনা কর্মকর্তা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অশ্রুসিক্ত নয়নে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ করছেন তাদের পরিবারের সদস্যরাও।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন করবে না সরকার। স্বাধীন তদন্ত কমিশন যেসব সুপারিশ করেছে সেগুলো বাস্তবায়নে চেষ্টা করবে সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিপথগামী বিডিআর সদস্যরা হত্যা করে দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকস 57 অফিসার সহ 74 জনকে। 2024 সালে দেশ ফেসিবাদ মুক্ত হওয়ার পর দিনটিকে শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। জাতির ইতিহাসে এই নারকীয় হত্যাকাণ্ডের দিনটিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী সামরিক কবরস্থানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেনা কর্মকর্তাদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। পরে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। পরে শ্রদ্ধা নিবেদন করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিজিবির ডিজি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং শহীদ সেনা কর্মকর্তা পরিবারের সদস্যরা। পরে সাংবাদিকদের এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মেরুদণ্ড ভেঙে দিতেই ষড়যন্ত্রকারীরা পিলখানায় নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে। চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্যে এবং একই সঙ্গে গণতন্ত্রকে রক্ষা করার জন্য তারা ঘুরে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কাজ করছে সরকার। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। ইন্টারিম গভর্নমেন্টের সময় এই রিপোর্ট তারা হাতে পেয়েছে। সেই রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই রিপোর্টটা পুরো না দেখেই কিছু কথা বলেছি যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন, আর বিচারাধীন যে মামলাগুলো আছে কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনও হয়তো আছে। এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। কথা বলেন শহীদ সেনা কর্মকর্তা পরিবারের সদস্যরাও। আমরা তো চাই যে সুষ্ঠু নিরপেক্ষ একটা বিচার। হ্যাঁ, আমরা 17 বছর ধরে আমার বাবা মাকে বর্বরভাবে মেরে ফেলা হইল। তো আমাদের তো 57 পরিবারের পৃথিবীটাই ধ্বংস হয়ে গেছে। বিচার তো চাইলে কিংবা বিচার কারা করে, বিচার তো করে না। সবচেয়ে আমাদের বড় যেটা দুঃখ আর কি, আমরা আজ পর্যন্ত জানতে পারি না আমার ছেলের মারছে কে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শহীদ সেনা কর্মকর্তাদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে কবর জিয়ারত করেন তাদের পরিবারের সদস্যরা। শহীদ সেনা কর্মকর্তা পরিবারের সদস্যরা বলছেন, পিলখানা হত্যাকাণ্ডের পেছনে যেসব কুশীল অপরাধ জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং যেসব মামলা চলমান রয়েছে তা দ্রুত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বনানী সামরিক কবরস্থান, ঢাকা। এর আগে সকালে বনানী কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর তিনি সাংবাদিকদের বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন ক্ষমতাসীনরা জড়িত ছিল। বর্তমান সরকারকে এই হত্যাকাণ্ডের বিচার করার তাগিদ দেন জামাত আমির। তিনি বলেন, 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা সদস্যদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দুটি তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি। তৎকালীন ক্ষমতাসীনরা এই হত্যাকাণ্ডের মূলে ছিল বলেই জাতির সামনে রিপোর্ট আসতে দেয়নি অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিটির রিপোর্টও জাতির সামনে আসেনি।
জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আর দেশের তরুণ প্রজন্মের মূল্যবোধ গড়ার কাজে টেলিভিশন ও বেতার সহ সামাজিক মাধ্যমকে কাজে লাগাতে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়াও সচিবালয়ে পুলিশের নতুন আইজিকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবারও সচিবালয়ে কর্মব্যস্ত দিন পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টার দিকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। আগামী 28 ফেব্রুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামাতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সপরিবারকে আমন্ত্রণের দাওয়াতপত্র আমিরের পক্ষে তুলে দেন। মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠান আগামী 28 তারিখে, সেটার আনুষ্ঠানিক দাওয়াতপত্রই দিতে এসেছিলাম। এটি মূল বিষয় ছিল। পারস্পরিক আলোচনা হলো এবং উনি আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে সাথে সাথেই তিনি আমার টেলিফোনে উনি জামাতের সঙ্গে কুশল বিনিময় করলেন। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক বিবেচনায় জুলাই যোদ্ধার তালিকা থেকে কেউ যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে, সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। তো আমরাও ওনার দিক নির্দেশনা নিয়েছি এবং এখানে কিছু বঞ্চিত পরিবাররা রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে তাদেরকে বিভিন্ন যে পুনর্বাসনের যে সহায়তা সেগুলো প্রদান করা হয় নাই সঠিকভাবে। তো সেগুলো আমরা দেখছি। দুপুরে প্রধানমন্ত্রীর সাথে আলাদাভাবে বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার কথা জানান সাংবাদিকদের। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি, আমরা এই ধরনের একটা দিক নির্দেশনার মধ্যে আজকের আলোচনায় সীমাবদ্ধ ছিল। আমরা সেই অনুযায়ী একটা প্রস্তাবনা তৈরি করে ভবিষ্যতে আবার কথা বলবো। সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার আগে নতুন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকিরকে আইজিপি র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে ইলেকট্রিসিটি বন্ধ করে ৯/৬ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় আসেনি বলেও মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় ইব্রাহিমপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ে ইফতার পূর্ব আলোচনা সভায় মন্তব্য করেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটে ৬৯% হ্যাঁ ভোট প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। ত্রয়োদশ নির্বাচন নিয়ে অভিযোগ করে বলেন, এবার দেশের বহু জায়গায় কেন্দ্রগুলোতে জামাতের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। রক্তক্ষয় হবে দেখে কেন্দ্র ছেড়েছেন জামাতের কর্মীরা। তবে আগামীতে জীবনের বিনিময় হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাওয়ার কথাও জানান তিনি। এ সময় জনগণকে সাথে নিয়ে এলাকায় চাঁদাবাজি প্রতিরোধ করার আহ্বান জানান শফিকুর রহমান। জনগণের ভোটে তারা যদি 100% ভোট পেয়ে নির্বাচিত হয়ে যান, তখনও তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, ৯/৬ করা হয়েছে। আমরা এগুলো আর দেখতে চাই না। দেশের বহু জায়গায় গায়ের জোর খাটিয়ে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। আমাদের এজেন্টরা রক্তের বিনিময়ে ভোট চায় নাই, এই জন্য তারা ছেড়ে দিয়ে চলে গেছে। আগামীতে মানুষের ভোটের অধিকারের পক্ষে জীবনের বিনিময়ে হলে আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ কায়েমের অংশ হিসেবে ভারতের সহযোগিতায় পরিকল্পিতভাবে আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানান তিনি। বুধবার বিকেলে সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, 2008 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সেনাবাহিনীকে দুর্বল করতে এই হত্যাকাণ্ড চালায়। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ বলেন, 24 জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নেননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এই কারণে তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও তিনি নেতিবাচক বক্তব্য দিয়েছেন। এসব কারণে তার ক্ষমতায় থাকার অধিকার নেই বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।
সেই সময় রাষ্ট্রের স্থিতিশীলতা, সাংবিধানিক শূন্যতা অনেক কিছুর কথা বলে রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে। এখন নতুন সরকার এসেছে, নতুন সংসদ তৈরি হয়েছে, তো আমরা মনে করি যে এই রাষ্ট্রপতির এখন চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার। আমরা সবাই সেই সময়ের অপেক্ষা আছি, কারণ যে গণহত্যা হয়েছিল, জুলাই গণহত্যা সহ সেই সময় যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছিল, সেই হত্যাযজ্ঞের সময় কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেনি। এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো, দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। ডক্টর আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেয়েছেন মুস্তাকুর রহমান। বিকেলে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। একে স্বাভাবিক প্রক্রিয়া বললেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বাংলাদেশ ব্যাংক চত্বরে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। বিদায়ী গভর্নর জানান, একীভূত হওয়া 5 ব্যাংক আগের মালিকদের কাছে ফিরিয়ে দিতে ষড়যন্ত্র করছে কুচক্রী মহল। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার সকাল থেকেই উত্তাল বাংলাদেশ ব্যাংক। কয়েকজন কর্মকর্তাকে শোকজ ও বদলির প্রতিবাদে গভর্নরের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তারা। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কঠোর নিরাপত্তায় বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন ডক্টর আহসান এইচ মনসুর। ডাকেন জরুরি সংবাদ সম্মেলন। নিজের অবস্থান ব্যাখ্যা করে গভর্নর বলেন, একীভূত ব্যাংকগুলোকে আগের মালিকদের কাছে ফিরিয়ে দিতে ষড়যন্ত্র করছেন কয়েকজন কর্মকর্তা। আমি তো ব্যাংককে উদ্ধার করছি, এখনো চেষ্টা করে যাচ্ছি এই ব্যাংকগুলোকে ইনশাল্লাহ আমরা শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব। কিন্তু এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ হোক, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। এরই মধ্যে গুঞ্জন ওঠে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এমন খবরে বাংলাদেশ ব্যাংক ছাড়েন তিনি। সব গুঞ্জন সত্যি করে বিকেলে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দেয় সরকার। গভর্নর পদে মুস্তাকুর রহমানকে 4 বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। বিবেচনাতে কিছু নয়, একটা সরকার, নতুন সরকার এসছে, নতুন সরকারের প্রায়োরিটিস আছে, স্বাভাবিকভাবে তো পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি, পরিবর্তন তো অনেক জায়গায় হচ্ছে এবং এটা তো হতেই থাকবে। নতুন সরকারের যে প্রোগ্রাম আছে, প্রেফারেন্স আছে, যে চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সাথে মিলিয়ে এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো পরিবর্তন হবে। শুধু বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন হয়নি, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন বোধে আরো অনেক জায়গায় পরিবর্তন হতে থাকবে, খুবই স্বাভাবিক এটা। এদিকে গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে মব করে কেন্দ্রীয় ব্যাংক থেকে তাড়িয়ে দেন আন্দোলনকারী কর্মকর্তারা। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া হলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর ভর্তি ফি নেওয়া যাবে না। আদালতের এমন আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে ফি নেওয়ার অভিযোগ আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ বিষয়ে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নিয়ে মন্ত্রী বলেন, আগে যেসব বাছাই হয়েছে সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষামন্ত্রী জানান, এবার ট্যালেন্ট পুল ও সাধারণ 2 গ্রেডে বৃত্তি পাচ্ছে 45,200 শিক্ষার্থী। জুনিয়র বৃত্তি পরীক্ষায় সারা দেশে প্রায় 3.5 লাখ শিক্ষার্থী অংশ নিয়েছিল। আগামীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন এহসানুল হক মিলন। যেটা করা হয়েছে সেটা করা হয়েছে, এর মধ্যে যদি কোনো ত্রুটি ধরা পড়ে আমাদের তো ওই ধরনের ইন্সপেকশন টিম নাই, যেহেতু আপনি দেখেছেন আমাদেরকে রিপোর্টটা করে দেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। সারা রাত তো রাস্তাঘাটে ঘোরাফেরা করা এটা বন্ধ হতে হবে, এটা আমি 1000 বার বলছি, বলে আসছি, চলছে আবার বলা। এটা আমার কচুয়া কেন্দ্রে সারা বাংলাদেশে কি হবে সেই ঘোষণা তো আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেইনি, এটা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা, সেটা আমার এমপি হিসাবে নির্বাচনী এলাকার কমিটমেন্ট কচুয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে আমি এটা ন্যাশনাল কোনো কমিটমেন্ট বা আপনাদের এখানে প্রেস কনফারেন্সে এমন কিছু বলিনি। তবে পড়ার টেবিলে ফেরত আসতে হবে সেগুলো তো আমরা বরাবরই বলে যাচ্ছি, বরাবরই বলবো এবং এটা করতে হবে। অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলা প্রাঙ্গণ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বইমেলার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। আর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন বই যাতে না থাকে সেদিকেও নজর রাখছে ডিএমপি। রিপোর্ট ফজলে রাব্বির। বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার শুরু হচ্ছে এবারের অমর একুশে গ্রন্থমেলা। প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 2টায় বইমেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন তিনি। বৃহস্পতিবার উদ্বোধন হলেও বুধবার দুপুর পর্যন্ত মেলা ঘুরে দেখা গেছে বেশিরভাগ স্টলের কাজ শেষ হয়নি। জোরে সোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার সকালে মেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে আসেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানানো হয় প্রবেশ ও বাহির পথে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। পুরো এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কন্ট্রোল রুমেও রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। বইমেলার সার্বিক নিরাপত্তায় থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য। বইমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণের আশেপাশে কয়েকটি সড়কে ডাইভারশন থাকবে। আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের যে সমস্ত জায়গায় ডাইভারশন থাকবে সেখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক জনবল থাকবে। আমরা সবাইকে দেখিয়ে দিব যে কোন রাস্তাটা কিভাবে ব্যবহার করতে হবে। তো আমরা আশা করি যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটিকে আরও বেশি প্রাণবন্ত করতে সক্ষম হব। 26 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নেয়া আইসিটি ও টেলিকম খাত সংস্কার ঘিরে শুরু থেকেই ছিল আলোচনা সমালোচনা। নতুন আইন ও নীতিমালায় বিনিয়োগ পরিবেশ, মোবাইল অপারেটরদের সুবিধা এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ক্ষমতা পরিবর্তন নিয়ে স্পষ্ট মতভেদ সৃষ্টি হয়েছে। খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা নতুন সরকারের নীতি পুনর্বিবেচনায় তৈরি হবে ভারসাম্যপূর্ণ ও বিনিয়োগ বান্ধব আইসিটি কাঠামো। শুভ ইসলামের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর দেশের বহুল কাঙ্ক্ষিত আইসিটি ও টেলিকম খাত সংস্কার শুরু করে অন্তর্বর্তী সরকার। আওয়ামী আমলের সকল কালাকানুন বাদ দিয়ে 12টিরও বেশি আইন, অধ্যাদেশ কিংবা পলিসি জারি করা হয়। শুরু থেকেই এসব আইন, অধ্যাদেশ নিয়ে বিস্তর অভিযোগ ছিল খাত সংশ্লিষ্টদের। স্টেক হোল্ডারদের মতামতকে উপেক্ষা করা, দেশীয় স্বার্থ বিবেচনা না করা, বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা সহ নানান বিষয়ে আপত্তি ছিল তাদের। সংস্কারে মোবাইল নেটওয়ার্ক অপারেটর এমএনওদের সুবিধার বিষয়েও আপত্তি ছিল খাত সংশ্লিষ্টদের। অপরদিকে সংস্কারে কিছু ব্যবসা ও ক্ষেত্রকে ফ্যাসিলিট করা হয়েছে বলে দাবি করে পলিসি রিভিউয়ের আহ্বান তাদের। এই পলিসিটা মূলত মনে হয়েছে যেন মোবাইল অপারেটরদের যে দুঃখ কষ্ট এবং চাওয়া পাওয়া সেগুলো পূরণের একটা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বাকি যে দেশীয় যে শিল্প, দেশীয় যে ইন্ডাস্ট্রি, এদের ক্ষেত্রে এই জায়গাটা ওই রকম গুরুত্ব পেয়েছে বলে মনে হয় না। কাজে এখানে একটা বৈষম্য শিকার আছে বলে আমি মনে করি যে এই পলিসির ভিতরে যে দেশীয় অপারেটররা, দেশি এবং বিদেশি একটা ধোয়া তোলা হয়েছে। এটা করা হয়েছে যাতে মোবাইল অপারেটরদের স্কোপটাকে লিমিট করা যায়। আমার কাছে মনে হয় যে পলিসি মেকাররা যারা আছেন, যারা রেগুলেটরি অথরিটি আছেন, সরকার আছেন, তারা জিনিসটা আসলে জনগণের পার্সপেক্টিভে দেখা দরকার। কিছু বিজনেসকে ফ্যাসিলিট করার জন্য চেষ্টা করা হয়েছে, কিছু ক্ষেত্রকে ফ্যাসিলিটেট করার জন্য চেষ্টা করা হয়েছে। পলিসিতে কিন্তু আমাদের আছে লেখা যে ফরেন ইনভেস্টমেন্ট যারা করেছে, যারা ফরেন মোবাইল অপারেটর, তাদের মিনিমাম কিছু শেয়ার হোল্ডার থাকতেই হবে লোকাল। এটা কিন্তু আবার অ্যাক্টে নাই। সো এইগুলি যাতে কন্ট্রাডিক্ট না করে বিটুইন পলিসিস অ্যান্ড অ্যাক্ট, এইটা আমরা আশা করছি যাতে নতুন সরকার এটি যাতে একটু অ্যাক্টের মধ্যেই থাকে, যাতে অ্যাক্ট পলিসি শুড নট কন্ট্রাডিক্ট or have something extra which does not go with the spirit of the act. খাত সংশ্লিষ্টরা বলছেন আইন ও নীতিমালা হতে হবে ব্যবসা বান্ধব, অন্যথায় দীর্ঘমেয়াদী দেশি বিদেশি বিনিয়োগ পরিকল্পনা বাধাগ্রস্ত হবে, ক্ষতির মুখে পড়বে দেশীয় অর্থনীতি। ইন্ডাস্ট্রিতে একটা স্টেক হয়ে গেছে, ইন্ডাস্ট্রিতে একটা স্থিতিশীলতা চলে আসছে,
ফার্দার কোনো ইনভেস্টমেন্ট, ফার্দার কোনো ডেভেলপমেন্ট, ফার্দার কোনো নেটওয়ার্ক এক্সপানশন এটা হচ্ছে না। তো বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে অতি সত্বর আমাদের যে টেলিকম পলিসি যেটা সংস্কার রয়েছে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা এটা আবার পুনর্বিবেচনা চাচ্ছি। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে পাশ হওয়া নতুন টেলিকম আইনে বিটিআরসির ক্ষমতা খর্ব করা নিয়েও তৈরি হয়েছে সমালোচনা। বিশ্লেষকরা বলছেন আইনের এই পরিবর্তন জবাবদিহি ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি রাষ্ট্র ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে ভারসাম্যের নিশ্চয়তা থাকা বাঞ্ছনীয়। পলিসি এবং হচ্ছে গিয়ে অর্ডিন্যান্স এসেছে বেশ কিছু, যেটা হয়েছে যে এই কনসেন্ট্রেশন অফ টাইম এবং হচ্ছে গিয়ে হেভিনেস অফ দ্য রেগুলেশনস এটা আসলে প্রপোর্শনেট না। সেক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি যেগুলোকে আর একটু পজ দিয়ে এগুলোকে আবার রিভিউ করা এবং যথাযথ স্টেক হোল্ডারদেরকে, অংশীজনদেরকে নিয়ে এই রিভিউগুলো করা। বিটিআরসি আমাদের লাইসেন্স রেগুলেটরি, ওনাদের ক্ষমতা প্রচুর পরিমাণে খর্ব করা হয়েছে এবং মোটামুটি ক্লারিক্যাল জবগুলি বিটিআরসি করবে। এটা আসলে কোনোভাবেই কাম্য না। ক্রস চেক ডেফিনেটলি থাকা উচিত। বিটিআরসি বিটিআরসিরও যেমন ক্রস চেকিং করা দরকার, মিনিস্ট্রিরও ক্রস চেকিং করা দরকার। বিনিয়োগ স্থবির আইসিটি ও টেলিকম খাতে গতি ফেরাতে নতুন সরকারের পলিসি রিভিউয়ে নজর খাত সংশ্লিষ্টদের, যার মাধ্যমে দীর্ঘমেয়াদী ডিজিটাল অগ্রযাত্রায় সমন্বিত ও ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফের ইস্যুটা এখনো বিকাশমান বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, নতুন করে যুক্তরাষ্ট্র সব দেশের জন্য 15% ট্যারিফ ঘোষণার বিষয়ে এখনো লিখিত কোনো কিছু পায়নি বাংলাদেশ। সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের সময় যে চুক্তি হয়েছে তা নিয়ে এখনো বলার মতো কোনো অবস্থার তৈরি হয়নি। বাজার পরিস্থিতি প্রসঙ্গে বলেন, আমদানি করা পণ্যগুলোর দাম স্থিতিশীল রয়েছে, তবে বিক্রেতাদের অনেকেই পরিস্থিতির বা বিভিন্ন শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করেন। এ কারণেই 40 টাকার লেবু 120 টাকায় বিক্রি হয়েছে। তবে সামগ্রিকভাবে বাজার পরিস্থিতি ভালো রয়েছে। টিসিবি ট্রাকের পেছনে দৌড়ের বিষয়টি অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে মন্ত্রী বলেন, এসব ঘটনা মন খারাপ করে দেয়। বিভিন্ন জায়গায় ট্রাক সেলের সাথে সংশ্লিষ্টদের এ বিষয়ে সচেতন থাকার নির্দেশনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, চাঁদাবাজি বন্ধে শুধু আশ্বাস নয়, কাজ করে দেখাতে চান তিনি। ভোক্তা অধিকার যখন ইচ্ছা তখনই অভিযানে নামতে পারবে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন। দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে মৌলভীবাজার পাইকারি বাজার পরিদর্শন করে তিনি কথা বলেন। এ সময় তিনি চকবাজার থানাধীন এলাকার বিভিন্ন দোকানে যান। ব্যবসায়ীরা হয়রানির শিকার হন কিনা তা জানতে চান তিনি। বিভিন্ন পাইকারি দোকানে মসুর ডাল, ছোলা ও মশলা সহ একাধিক পণ্যের দাম পর্যবেক্ষণের পাশাপাশি মান নিশ্চিতে জোর দেন। বিশেষ করে রমজানে পণ্যের দাম যেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে না যায় সেদিকে খেয়াল রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেন তিনি। এ সময় সরকারের জোরালো বার্তা দিয়ে ইশরাক হোসেন বলেন, কোনোভাবেই অতীতের মতো বাজার সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন পণ্য মজুত করে জনগণের পকেট যেন কাটতে না পারে সেজন্যই মনিটরিং। রোজার মাস এবং পরবর্তীতে রমজান মাস শেষে ঈদ রয়েছে। এখানে আমাদের সরকারের পক্ষ থেকে একটা জোরালো বার্তা রয়েছে, যাতে কোনোভাবেই অতীতের ন্যায়, অতীতে যেভাবে বাজার সিন্ডিকেট করা হয়েছে, বাজার সিন্ডিকেট করে বিভিন্ন ভোগ্য পণ্য, বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম সেটিকে ম্যানিপুলেট করা হয়েছে এবং সেখানে একটা অবৈধভাবে মজুতদারির মাধ্যমে দাম কারসাজি করা হয়েছে, যার ফলে ক্রেতাদের আপনারা দেখেছেন যে চরম ভোগান্তিতে তারা পড়েছে, কিভাবে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল। তো সেগুলো যাতে নিয়ন্ত্রিত অবস্থায় থাকে। আপনারা জানেন যে বাংলাদেশের বেশিরভাগই যেগুলা ভোগ্য পণ্য এবং যেগুলো ইম্পোর্ট হয়ে থাকে, বড় বড় কয়েকটা কোম্পানি তারা মানে যেগুলোকে আমরা মাফিয়া বলে থাকি, এই মাফিয়া সিন্ডিকেটরা তারা এখনও বহাল রয়েছে। বিএনপির 41 জন ও জামাতের 4 জন ঋণ খেলাপি উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বলেন, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের সুযোগ না দিলে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠত না। এটিকে তিনি নির্বাচনের জন্য ব্যর্থতা বলেও উল্লেখ করেন। তারপরও মানুষ ভোট দিতে পেরেছে, নির্বাচনের ফলাফল রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে। এছাড়া গণভোটের আইনি বাধ্যবাধকতা এবং জনগণ অনুমোদন থাকার পরও বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে বলেও মনে করেন বদিউল আলম মজুমদার। তার মতে, বিগত দিনে আইনি কাঠামোর দুর্বলতার কারণে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি। নির্বাচন নিয়ে
অনেক প্রশ্ন আছে, কিন্তু সবচেয়ে বড় কথা মানুষ ভোট দিতে পেরেছে, নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে এবং দলগুলো ফলাফল মেনে নিয়েছে। 48টা বিষয় যেগুলো নিয়ে গণভোট হয়েছে এগুলো জনগণ অনুমোদন করেছে গণভোটের মাধ্যমে। তো আমি মনে করি যে তাদের শপথ না নেওয়ার কারণে জটিলতা সৃষ্টি হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের 20 বছরের কারাদণ্ড হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। দুপুরে দুদকের আইনজীবী অ্যাডভোকেট নুর আলম জানান, মামলায় পৃথক দুটি ধারায় 10 বছর করে মোট 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সম্রাটকে। একই সাথে 20 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এছাড়া সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 9 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের দায়ে দুদক আলাদা দুটি মামলা দায়ের করেছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, তাদের 2 নাবালক সন্তানের নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে অবৈধ সম্পদের বৈধতা দেওয়ার চেষ্টার প্রমাণ পেয়েছে সংস্থাটি। দুদকের মামলায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ধামরাইয়ে হেলথ ক্যাম্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তবে অনুষ্ঠানে চ্যানেল 9 এর ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পি উপস্থিত থাকায় প্রতিবাদ জানান বিএনপির নেতাকর্মীরা। তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হই হট্টগোল শুরু করেন তারা, এমনকি অনুষ্ঠান বর্জনের হুমকি দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় এমপি তমিজউদ্দিন এগিয়ে আসেন। তার আহ্বানে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন এনায়েতুর রহমান। এ সময় ব্যানারে থাকা এনায়েতুর রহমান বাপ্পির নাম সাদা কালি দিয়ে মুছে দেওয়া হয়। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ 20 জন আহত হয়েছেন। দুপুর 12টা থেকে টানা 3 ঘন্টা চলে দুই পক্ষের লড়াই। এ ঘটনায় নিজের ওপর হামলার অভিযোগ এনে প্রকল্প বাজার সড়কে বিক্ষোভ করেন নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। তবে তার সমর্থকরা চানন্দী ইউনিয়নে বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেছে বলে বিএনপির নেতাকর্মীরা পাল্টা অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, হান্নান মাসুদ দলীয় লোকজন নিয়ে প্রকল্প বাজার এলাকায় গেলে বিএনপি নেতাকর্মীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপরই দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় হাতিয়া থানার উপপরিদর্শক শহীদুল আলম সহ উভয় পক্ষের কমপক্ষে 20 জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় এনসিপির কর্মীদের 15 থেকে 20টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া স্থানীয় বিএনপির একটি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। চট্টগ্রামের রাউজান বাজারে পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের কর্মী মোহাম্মদ আব্দুল মজিদকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় উপজেলার আলিমিয়াহাটে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইফতারের পর বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন আব্দুল মজিদ। এ সময় মুখোশ পরা একদল অস্ত্রধারী যুবক মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দেশের আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে সাভারের কোনাবাড়িতে। কোনাবাড়ি থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান ও গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ও ঈশ্বরীপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত আইবুড়ি নদীর নাব্যতা রক্ষা ও পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় বিভিন্ন সংগঠনের আয়োজনে রাজা প্রতাপাদিত্যর রাজধানী খ্যাত শ্যামনগরের ধুমঘাট হাটখোলায় এ কর্মসূচি পালিত হয়। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অভিযোগে 9 পরীক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 15 দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাহিদ হাসান খান। ভবিষ্যতেও এমন অনিয়ম প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসিআই লজিস্টিক্স স্বপ্ন এর সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি করেছে জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং লিমিটেড।
চুক্তি অনুযায়ী আইনগত অনুমোদন সাপেক্ষে মিৎসুইয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড এসিআই লজিস্টিক্সকে বৈদেশিক মুদ্রায় নির্ধারিত রূপান্তরযোগ্য ঋণ সুবিধা দেবে। রাজধানীর এসিআই সেন্টারে এই আয়োজনে উপস্থিত ছিলেন এসিআই পিএলসির চেয়ারম্যান এম আনিসুদ্দৌলা, ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আরিফ দৌলা, এসিআই লজিস্টিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির সহ মিৎসুই অ্যান্ড কোং এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেডের কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার কোজু হাইডে নাকাজো। সিরাজুম্মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দেশের ক্রীড়া উন্নয়নের ধারা বজায় রাখতে এবং ফেডারেশনগুলোর আর্থিক সংকট নিরসনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। অর্থের অভাবে দেশের কোনো খেলা যেন প্রতিকূলতার মুখোমুখি না হয়, সে লক্ষ্যেই ফেডারেশনগুলোর জন্য স্থায়ী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলেন আমিনুল হক। তিনি আশা প্রকাশ করেন, ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা খাতের সহযোগিতা পেলে দেশের ক্রীড়া ফেডারেশনগুলো আরও পেশাদারিত্বের সাথে কার্যক্রম পরিচালনা করতে পারবে। দেশের কিংবদন্তি ও জনপ্রিয় ক্রিকেটার সাকিব মাশরাফি আইনগত বাধা পেরিয়ে মাঠে ফিরলে তাদের স্বাগতম জানানো হবে বলেন আমিনুল হক। অতীত নিয়ে আমরা হয়তো আলোচনা করব, পর্যালোচনা করব, সেখান থেকে কোথায় কোথায় সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো শুধরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা পিছনের দিকে আর তাকাতে চাই না। সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি তাদেরকে ওয়েলকাম করব। শেষ করব সংবাদ, তবে তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দেশের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস পিলখানা হত্যাকাণ্ড, বললেন প্রধানমন্ত্রী। তদন্ত রিপোর্ট প্রকাশের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। শহীদদের সমাধিতে রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধা। নতুন আইজিপির র্যাঙ্ক ব্যাচ পড়ালেন প্রধানমন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশনা। সংখ্যাগরিষ্ঠ ভোটে নয়, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করেছে বিএনপি, জামাত আমিরের মন্তব্য। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসনের দাবি নাহিদের। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া হলো আহসান এইচ মনসুরকে। নিয়োগ পেলেন মুস্তাকুর রহমান। নিয়োগকে স্বাভাবিক প্রক্রিয়া বললেন অর্থমন্ত্রী। অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, নাশকতার আশঙ্কা দেখছে না পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।